নমস্কার। আজকে আমরা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগের তৃতীয় ক্লাস পড়ব, থার্ড ক্লাস। আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে কিভাবে দেশ সাম্প্রদায়িকতার দিকে গেছিল। তারপরের ক্লাসে পড়েছিলাম যে দেশ কিভাবে সাম্প্রদায়িক বাটোয়ারার পটভূমি তৈরি করেছিল। আজকে দেশ বিভাজনের সিদ্ধান্ত পড়ব। ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন তৈরি হয় মোতাবেক প্রাদেশিক বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। এই নির্বাচনে কংগ্রেস সাফল্য পেলেও লীগ ততটা ভালো ফল করতে পারেনি। মুসলমান জনসংখ্যা প্রধান পাঞ্জাব, বাংলা, আসাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু প্রভৃতি প্রদেশে কংগ্রেসি মন্ত্রিসভা তৈরি হয়। তাহলে কি বলছে যে মুসলিম লীগ তৈরি হয়ে গেছে, কিন্তু তবুও মুসলিম লীগ কিন্তু মুসলিম প্রধান জায়গাগুলোতে মন্ত্রিসভা তৈরি করতে পারলো না। অর্থাৎ সেখানকার মানুষরা মুসলিম লীগের যে নেতা তাদেরকে নির্বাচনে জয়ী না করে কংগ্রেসের মন্ত্রিসভায় যে কংগ্রেসের যে সমস্ত নেতাগণ বা নেতারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদেরকে জেতালেন। তাহলে 1937 খ্রিস্টাব্দেও মুসলিমদের মানে ভারতবর্ষের জনসাধারণের মধ্যে, মুসলিম জনসাধারণের মধ্যে লীগের গুরুত্ব তখনও ততটা পোক্ত হয়নি। দেশের মানুষ লীগের প্রয়োজন আছে সেটা মনে করেনি। যদি মনে করতো তাহলে লীগ জিতত। এরপর কি বলছে, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 1940 খ্রিস্টাব্দে কি হচ্ছে, মুসলিম লীগ লাহোরের একটি অধিবেশন লাগছে, সেখানে মুসলমানদের আলাদা জাতি মানে মুসলিম একটা অন্য জাত, এবং তাদের এতদিন ধরো সবাইকে হিন্দু মুসলিম সকলেই ভারতীয়, আগে ভারতীয় পরে জাতি, এখানে কি বলা হয় যে আলাদা একটা জাত বলে ঘোষণা করা হয়। মানে ভারতীয় পরিচয়টা পরে, আগে আমরা একটা জাতি, ধর্ম ভিত্তিতে একটা জাতি, সেই হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। জিন্নাও সেই বছর প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ সমর্থন করে প্রবন্ধ লেখেন। জিন্না তার আগে দ্বিজাতি তত্ত্বের কথা উল্লেখ করেননি এবং সমর্থন করেননি সেরকমভাবে। তো জিন্না এই প্রথম সেই বছর দ্বিজাতি তত্ত্বের সমর্থন করে প্রবন্ধ লেখেন। আমরা আগের দিন দেখেছি যে কি মুসলিম নেতারা তারা কংগ্রেসের মধ্যে প্রাধান্য হারাচ্ছিল এবং উগ্র হিন্দুত্ববাদী নিয়ে যারা কংগ্রেসের মধ্যে এসেছিল তারা প্রাধান্য পাচ্ছিল। তার ফলে এই ঘটনা ঘটাটা স্বাভাবিক ছিল, কারণ তারা প্রাধান্য যেমন হারাচ্ছিল ঠিক তেমন মুসলিম প্রদেশগুলিতে তোমার মুসলিম জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়ায়নি। হ্যাঁ, সেটাও আমরা জেনেছিলাম। এবং যে সময় মন্টেগু চেমসফোর্ড আইনে বলা হয়েছিল, যে প্রস্তাব রাখা হয়েছিল যে মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে মুসলিম নেতা নির্বাচনে দাঁড়াবে, আর হিন্দু যেখানে যে জাতির সংখ্যা বেশি সেই জাতির নেতারা দাঁড়াবে। সেক্ষেত্রে মুসলিম হিন্দু বলে না, মুসলিম হিন্দু শিখ সাঁই সবাই। সেক্ষেত্রে গান্ধীজি সহ আরও কংগ্রেসের নেতারা তারাও সেটার বিরোধিতা করেছিলেন। তার কারণ তারা মনে করেছিলেন তাহলে ধর্মের ভিত্তিতে দেশ কে ভাগ করা হবে। আমরা সকলেই ভারতীয় এবং কোন জায়গায় কোন ধর্মের লোক বেশি থাকলো কম থাকলো তার উপরে নির্বাচনে কে দাঁড়াবে সেটা বলা যাবে না, এত দূর হয়েছিল। এরপরে দেখা যাচ্ছিল যে তাহলে
মুসলিম যেখানে জনসংখ্যা বেশি সেখানেও মুসলিম কোনো নেতা নেই, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি সেখানেও মুসলিমদের তেমন নেতা দেখতে পাওয়া যাচ্ছিল না যারা নির্বাচনে দাঁড়াচ্ছিল। এই বিষয়টি নিয়ে উলেমারা একরকমভাবে হাতিয়ার তৈরি করেছিল এবং এই বিষয়টি কিছু শিক্ষিত মুসলিম তারাও ভালোভাবে নেননি এবং তারা মনে করেছিল যে তাহলে তাদের কথা, মুসলিমদের কোনো জনপ্রতিনিধি বা নেতা যদি না দাঁড়ায় নির্বাচনে তাহলে তাদের কথা কারা বলবে। এই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই দ্বিজাতি তত্ত্বের উত্থান ঘটে এবং জিন্নাহ প্রথম 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে এই দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন। যদিও আলাদা রাষ্ট্রের দাবি কিন্তু তখনও ওঠেনি। তারা মনে করেছিলেন যে মুসলিমদের একটা অন্য দল থাকা দরকার, যেহেতু কংগ্রেসে মুসলিম তাদের যোগ্য হারাচ্ছে, তাদের আসন হারাচ্ছে এবং তাদের বলার ক্ষমতাটা কমে যাচ্ছে, তাহলে তাদের বলার জন্য একটা দলের দরকার। বরং আইনসভায় হিন্দু মুসলমানের সমতার গুরুত্ব পেয়েছিল। জিন্নাহর বক্তব্য ছিল ভারতবর্ষ ভবিষ্যতে সাংবিধানিক স্তরে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মুসলমান জাতির মতামতকে অস্বীকার করার সুযোগ থাকবে না। তাহলে জিন্নাহর দাবি ছিল যে হিন্দু মুসলমানের সমতার দাবি গুরুত্ব পেয়েছিল, অর্থাৎ সাংবিধানিক স্তরে যেরকম হিন্দুরা থাকবে ঠিক সেরকমভাবে মুসলমান জাতিরও কিছু জননেতা থাকবে, তাহলে তাদের কথা শুনতেই হবে, হ্যাঁ, তাদের মতামতটা গুরুত্ব দিতে হবে বা তাদের হয়ে কেউ কথা বলবে। তোমার প্রদেশে যদি তোমার হয়ে কথা বলার কেউ না থাকে তাহলে তো তোমার প্রদেশের উন্নতিও হবে না, এই সমস্ত ভেবেছিলেন। 1940 খ্রিস্টাব্দে তার অগস্ট ঘোষণায় লর্ড লিনলিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হবে। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি লীগ ও কংগ্রেস উভয়েই মানতে অস্বীকার করে। সেই বছরই 8ই অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। লীগ সেই আন্দোলনের বিরোধিতা করে। যখন প্রায় সব কংগ্রেসি নেতাই জেলে বন্দী তখন পাকিস্তানের ধারণাটিকে ব্যাপক প্রচার করা হয়। এর কথা প্রকাশ্যে বলা হতে লাগলো যে লীগের সমর্থন করার অর্থ ইসলামকে সমর্থন করা। বহু মুসলমান নিয়ন্ত্রিত সংবাদপত্র পাকিস্তান গঠনের দাবিকে সমর্থন জানাতে লাগলো। 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা শ্রী রাজা গোপালাচারী জিন্নাহর কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। তাতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকায় জিন্নাহ ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। 1945 খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি হিসেবে দাবি করে। কংগ্রেস সেই সময় এই দাবিতে আপত্তি জানায়। লর্ড ওয়াভেলের সভাপতিত্বে 1945 খ্রিস্টাব্দে লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়। সেখানে সমতার দাবিতে জিন্নাহ অনড় থাকায় সেই বৈঠকও ভেস্তে যায়। মুসলিম জনগণের বিভিন্ন অংশ মানুষদের কাছ থেকে আলাদা হবার প্রচারে সাড়া পাওয়া যেতে থাকে। মুসলিম জনগণের বিভিন্ন অংশের মানুষের কাছ থেকে আলাদা হবার প্রচারে সাড়া পাওয়া যেতে থাকে। বিশেষ করে পেশাদার ও ব্যবসায়ী গোষ্ঠীদের কাছে পাকিস্তানের অর্থ ছিল হিন্দুদের তরফ থেকে প্রতিযোগিতার অবসান। এর সঙ্গে পীর ও উলেমাও পাকিস্তান প্রস্তাবকে সমর্থন ও ধর্মীয় বৈধতা দেয়। তাহলে 1940 সালে
যখন লাহোরে অধিবেশন হয় মুসলিম লীগের, তখন দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লিখলেও তখনও পাকিস্তান তৈরির যে দাবি সেটা তখনও ওঠেনি, অর্থাৎ আলাদা রাষ্ট্রের কোনো দাবি ওঠেনি। বরং হিন্দু এবং মুসলমান সমানভাবে আইনসভায় থাকবে এবং মানে হিন্দু মুসলমান সমান সমান গুরুত্ব পাবে, এই ধরনের কথাগুলো উঠতে থাকে। এরপর আমরা আরেকটি কথা শুনতে পাই, ক্রিপস মিশন। 1942 খ্রিস্টাব্দে একটি ঘটনা ঘটেছিল, আরেকটি ঘটনা, সেটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কি হয়েছিল, ব্রিটিশ সরকার ভারতবাসীদেরকে বা ভারতীয় নেতাদেরকে তথা ভারতবাসীকে প্রলোভন দেখিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করতে বাধ্য করেছিল বা সাহায্য নিয়েছিল ভারতবাসীর কাছ থেকে। এবার তারা তো একবার প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখে নিয়েছে যে ব্রিটিশ সরকার তাদেরকে লোভ দেখিয়েছিল, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি রাখেনি। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়, জাপান যখন ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ সেনাদলকে বেশ ভালো রকমভাবে জব্দ করছিল, তখন তাদের মনে হয় যে ভারতের কাছ থেকে সাহায্য নিতে হবে। কিন্তু তারাও জানে যে প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু তারা প্রতিশ্রুতি রাখেনি, তাহলে এবার ভারতের সৈন্যরা বা ভারতবাসীরা তাদের সাহায্য করবে না। সেক্ষেত্রে কি করতে হবে না, তাদেরকে আবার কিছু প্রতিশ্রুতি দিতে হবে। তো সেই প্রতিশ্রুতি নিয়ে বা প্রস্তাবগুলি নিয়ে ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বলে একজন আসেন ব্রিটিশ সরকারের হয়ে ভারতের কাছে। তাকে দ্বৈত ক্রিপসও বলেছিল তৎকালীন নেতারা। তো তিনি এসে বেশ কিছু প্রস্তাব দেন। কীরকম প্রস্তাব না, ভারতবর্ষে নিজস্ব একটি সংবিধান রচনা করা হবে নতুন। এবার বিভিন্ন নির্বাচন মণ্ডলী দুটি ভাগ, একটি উচ্চকক্ষ একটি নিম্নকক্ষ। তো সেই নিম্নকক্ষের যে প্রতিনিধি হবে, নির্বাচিত হবে, সেই নিম্নকক্ষের প্রতিনিধি সেই প্রদেশের, যে প্রদেশগুলি হবে, আর যেহেতু অনেকগুলো প্রদেশে তো ভাগ ছিল দেশ, এখন যেমন রাজ্যে ভাগ আছে সেরকম, তখন প্রদেশগুলোতে কি ছিল, রাজা ছিল কিছু ইয়ে। তো সেই রাজাদের নির্বাচিত কোনো সদস্য নির্বাচনে দাঁড়াবেন, এরকম বেশ কিছু প্রস্তাব ছিল। কংগ্রেস সেই প্রস্তাব মানেনি। তার কারণ হচ্ছে ভারতের পূর্ণ স্বাধীনতার কথা কিন্তু এখানেও ছিল না, আংশিক স্বাধীনতা। তো আংশিক স্বাধীনতা নিয়ে তো কোনো লাভ নেই, সেটা একটা। আর দুই হচ্ছে যে প্রাদেশিক শাসক বা প্রাদেশিক রাজা, তাদের নির্বাচিত লোক যদি দাঁড়ায় এবং সেই যদি নির্বাচিত হয়, তাহলে তো সেটা গণতন্ত্র হলো না, গণতন্ত্রের বিরোধী হলো, কারণ মানুষ তাকে নির্বাচন করছে না, এটা একটা বিষয় ছিল। এরকম, এর জন্য কংগ্রেস এটাকে সমর্থন জানায়নি, এই প্রস্তাবগুলিকে। মুসলিম লীগ সমর্থন জানায়নি, কারণ ততদিনে মুসলিম লীগের কাছে একটা ধারণা এসছে যে মুসলিমদের জন্য আলাদা একটি প্রদেশ বলে দেওয়া হবে, যে এই প্রদেশে মুসলিমরা নেতারা নির্বাচিত হবে, এই প্রদেশগুলিতে মুসলিম জনসংখ্যা বেশি, এই একটা আশা ছিল। তো সেরকম কোনো কথা বলা ছিল না, কারণ ভারতবর্ষের এমন অনেক জায়গা দেখা গেছে যে প্রজা হয়তো মুসলিম, রাজা হয়তো হিন্দু, আবার উল্টোও আছে যে রাজা হিন্দু, রাজা মুসলিম, প্রজা হিন্দু, এরকম। তো এই অবস্থায় মুসলিমদের আলাদা করে কোনো স্বার্থের কথা বলা ছিল না, এজন্য মুসলিম লীগ এই প্রস্তাব মানেনি। এবার ভারতবর্ষে হিন্দু মুসলিম ছাড়া কি আর কোনো জাতি ছিল না? ছিল।
তারাও মানেনি। তাদের মধ্যে এক ছিল শিখ। তারা মানেনি কারণ তারা মনে করেছিল শিখরা থাকতেন পাঞ্জাবেই বেশি। তো পাঞ্জাবে মুসলিম জনসংখ্যা বেশি, পাঞ্জাব এবং বাংলা এই দুটি জায়গাতেই মুসলিম জনসংখ্যা বেশি ছিল। তারা ভয় পেয়েছিল যদি পাঞ্জাব মুসলিম লীগের হাতে চলে যায় তাহলে তাদের একটা ধর্ম সংকট তৈরি হতে পারে, এই জন্য তারাও মানেনি। এবার খ্রিস্টানরা তারাও মানেনি যে হিন্দু মুসলিম এই সম্প্রদায়ের মধ্যে ভাগ হয়ে গেলে তাদের কোনো একটা সমস্যা হতে পারে সেটা। আর এক দল যাদের কথা সেরকমভাবে ইতিহাসে কখনোই বলা হয় না, সেটা হচ্ছে অনগ্রসর হিন্দু, যা অর্থাৎ নিম্ন সম্প্রদায়ের হিন্দু। এরা ইতিহাসে সব থেকে বঞ্চিত দল। এদের কথা এখনো অবধি কোথাওই বলা হয় না। এখানে এরাও বিরোধিতা করেছিল, তার কারণ এরা কখনোই চায়নি এই উগ্র হিন্দুবাদী যে সমস্ত দল ছিল তারা যেমন মুসলিমদের জন্য মানে মুসলিম বিরোধিতাটা একেবারে সর্বসমক্ষে করতো, আরেকটি বিরোধিতাও তারা সর্বসমক্ষে করতো বা করে, সেটা হচ্ছে অনগ্রসর হিন্দু। কিন্তু সেই বিরোধিতাটা হয়তোবা সেরকম বিরোধিতা হিসেবে কারোর মনেই হয় না। এক্ষেত্রে অনগ্রসর বা একটু পিছিয়ে পড়া হিন্দু বা নিম্ন সম্প্রদায়ের হিন্দু বললে ভালো হয়, তারা বিরোধিতা করেছিল, কারণ তারা মোটেও চায়নি যে উচ্চবর্ণের হিন্দু অর্থাৎ রাজা বা রাজার নির্বাচিত কোনো প্রতিনিধি সে উচ্চবর্ণের হিন্দু হবে, সে মানে নির্বাচনে নির্বাচিত হোক বা তাদের হাতে ক্ষমতা থাকুক। কারণ তাদের হাতে ক্ষমতা থাকলে তাদের উপরে অত্যাচারটা চলবে নিম্ন সম্প্রদায়ের হিন্দুদের ওপরে। তো এখানে বলা আছে কংগ্রেস এবং মুসলিম লীগ এরা বিরোধিতা করেছিল। এদের সাথে আরও মানে সর্বোপরি সকলেই তাদের নিজ নিজ জায়গায় থেকে বিরোধিতা করেছিল। তো এরপরে 1942 সালে আরেকটি ঘটনা ঘটে, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনটা যখন শুরু হয় তখন অনেক কংগ্রেসের নেতা জেলে বন্দি হয়। তো যখন তারা জেলে বন্দি তখন পাকিস্তানের ধারণা অর্থাৎ ভারত ছেড়ে আরেকটি দেশ তৈরি হবে শুধু মুসলিমদের জন্য, এবং সেখানে মানে ইসলামকে সমর্থন করেই মানে শুধু ইসলামীদের জন্যই বা মুসলিমদের জন্যই একটি দেশ গড়ে উঠবে, এই কথা প্রকাশ্যে শুরু হতে লাগলো। এবং এই সমস্ত কে কারা সমর্থন করলো? বহু মুসলমান নিয়ন্ত্রিত সংবাদপত্র এবং এই উলেমা অর্থাৎ উগ্র মুসলিম যারা ছিলেন তারা এটা বোঝাতে থাকলো যে লীগের সমর্থন করা মানে ইসলামের সমর্থন করা, অর্থাৎ তুমি মুসলিম, তুমি লীগকে যদি সমর্থন না করো তাহলে তুমি সাচ্চা মুসলিম নও। আর লীগকে সমর্থন করা মানে আমাদের জন্য আলাদা একটি দেশ তৈরি করা, আলাদা একটি দেশ চাওয়া। তো 1944 খ্রিস্টাব্দে কি হলো, কংগ্রেসের নেতা শ্রী রাজাগোপালাচারী জিন্নার কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। সমঝোতা প্রস্তাব মানে যে সম্পূর্ণ দেশটা ভেঙো না, মাঝে একটা একটু সমঝোতা করো যে হ্যাঁ আমরাও তোমাদের প্রস্তাবগুলো ভেবে দেখছি, যে তোমরা যা কথা বলছো সেগুলো করছি। কিন্তু জিন্না ততদিনে পাকিস্তান প্রস্তাব নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ মুসলিমদের জন্য আলাদা দেশ না হলে আমাদের কিছু হবে না। এবং এই পাকিস্তান প্রস্তাবের কোনো স্বীকৃতি ছিল না প্রত্যক্ষভাবে। তো জিন্না এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন।
এবং 1945 খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলিমদের প্রতিনিধি হিসেবে দাবি করেন। লীগ বলে যে সমস্ত ভারতীয়দের আমরাই প্রতিনিধি, অর্থাৎ সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি, ভারতীয়দের না, মুসলিমদের প্রতিনিধি, অর্থাৎ ভারতবর্ষে যত মুসলিম আছে সকলেই লীগ করবে, মানে 100% মুসলিম লীগকে লীগ তাদের প্রতিনিধি, 100% মুসলিম, মানে কোনো মুসলিম কংগ্রেসকে ভোট দেবে না। এবার কংগ্রেসের মধ্যে তো কিছু মুসলিম নেতা ছিলই, আগে থেকেই ছিল, লীগ তৈরি হওয়ার পরেও ছিল, এবং তারা অনেকেই ভেঙে আসেনি, কংগ্রেস ভেঙে লীগে যোগ দেয়নি। তো তারা এবং কংগ্রেসের বাকি তারা আপত্তি জানায়, তার মানে না, এই ধর্মের ভিত্তিতে দেশকে এরকমভাবে ভাগ করা যাবে না, দেশবাসীকে এরকমভাবে ভাগ করা যাবে না, তাই তো প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা দাঁড়িয়ে যাবে, লোক দাঁড়িয়ে যাবে। তো এরপর কি হয়, লর্ড ওয়াভেলের সভাপতিত্বে 1945 খ্রিস্টাব্দে লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় একটা মিটিং হয়। সেই সমঝোতার দাবিতে জিন্নাহ অনড় থাকায়, সমতার দাবিতে সেই বৈঠকও ভেস্তে যায়। জিন্নাহর সমতা মানে অর্থাৎ যে অংশে মুসলিম জনসংখ্যা বেশি সেই অংশে মুসলিম নেতা দাঁড়াবে, মুসলিম মানে যেখানে 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 মুসলিমের যেরকম জনসংখ্যা আছে সেখানে সেখানে সেই অনুযায়ী নির্বাচনে দাঁড়ানো হবে। এবার কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এটা হলে পরে ধর্মভিত্তিক হয়ে যাবে, দেশের মধ্যেই পুরো বিভিন্ন মুসলিম তো একা নেই, মুসলিম একটা জাতি নেই, এবার শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, তাদের প্রত্যেকে আছে, তাহলে প্রত্যেকেই অতগুলো নির্বাচনের অতগুলো সদস্য কিভাবে দাঁড়ানো যাবে, তাহলে তাদেরকেই বা বঞ্চিত কিভাবে করা যাবে। তো এই তর্ক বিতর্ক চলতে থাকে। তো মুসলিম জনগণের বিভিন্ন অংশের মানুষদের কাছ থেকে আলাদা হবার একটা সাড়া পাওয়া যায়, মানে এই যে ঘটনাটা চলছে এই সময় উলেমারা যথেষ্ট সক্রিয় হয়ে যায়, তারা জনগণকে বোঝাতে থাকে এবং বোঝাতে সচেষ্ট হয় যে দেখো আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না, তাই আমরা এখান থেকে ছেড়ে চলে যাব এবং আমরা আলাদা একটি দেশ তৈরি করব। সেইখানে সব থেকে যারা বেশি উৎসাহ ছিল সেটা হয় 1 উলেমা, 2 হচ্ছে ব্যবসায়ী পেশাদার, 3 হচ্ছে পেশাদার মানে চাকুরিজীবীরা মনে করেছিল যে অন্য একটা দেশ হলে অন্য একটা দেশের প্রশাসনিক পদ তৈরি হবে, মানে সাংবিধানিক পদ তৈরি হবে এবং সব জায়গায় আমরাই থাকবো, কোনো হিন্দু থাকবে না, অর্থাৎ যত চাকরি আছে সব মুসলিম পাবে, একটা দেশ তৈরি হলে সেখানে চাকরিও তৈরি হবে, হ্যাঁ, সেখানে ক্ষমতাও তৈরি হবে নতুন করে, তো সেটা আমরা পাবো। ব্যবসায়ীরা মনে করেছিল যে সেখানে ব্যবসা আমরা করব, হিন্দুদের তরফ থেকে কোনো প্রতিযোগিতা থাকবে না, অর্থাৎ হিন্দুরা এখানে ব্যবসা করতে পারবে না, শুধু আমরাই ব্যবসা করব, মুসলিমরাই ব্যবসা করব, এটা ভেবেছিল। পীর ও উলেমা তাদের তো একটা ধর্মীয় ছিলই, তারা তো মনে করেছিল যে আমাদের মানে শুধু ধর্মের জন্য দেশ ভাগ হচ্ছে, শুধু আমাদের ধর্মের লোক থাকবে, ধর্মের জয় জয়কার হবে, এই সমস্ত কিছু। তো এইগুলো হতে থাকে। তবে মনে রাখা দরকার, মুসলিম লীগ মোটেই ভারতীয় উপমহাদেশের সমস্ত ধরনের মুসলমানদের প্রতিনিধিত্ব করত না। বাংলায় A.K. ফজলুল হক এর কিষাণ প্রজা পার্টি নিচু জাতির হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষেই সওয়াল করত। এই ফজলুল হক ছিলেন মুসলিম লীগের সাংঘাতিক বিরোধী একজন মানুষ। তিনি কোনো মতেই চাননি যে লীগ ক্ষমতায় আসুক বা লীগের ক্ষমতা পাক। এজন্য উনি কি করেছিলেন, উনি যখন ওই লীগ লীগ যখন পেল না, তোমার কি বলে বাংলা এবং ওই 1937 সালে বাংলা পাঞ্জাব এই সমস্ত জায়গায় যখন লিড পেল না, তখন কিন্তু
এই ফজলুল হক কংগ্রেসের কাছে এবং গান্ধীজির কাছে গেছিলেন, হ্যাঁ, যে তিনি আশঙ্কাটা তখন থেকে করেছিলেন। কংগ্রেস কিন্তু তখনও মুসলিম লীগেরকে সেরকমভাবে ভয় পেতে শুরু করেননি বা সেরকম কোনো থ্রেট সেটা মনে করেনি, যেটা ফজলুল হক অনেক আগে বুঝতে পেরেছিলেন যে এটা ধর্মের নামে রাজনীতি শুরু হচ্ছে এবং এই মুসলিম লীগের ফলে ভারতীয় উপমহাদেশের একটা সমস্যা এবং দীর্ঘস্থায়ী সমস্যা, পরবর্তীকালে ভবিষ্যতে সেটা জের থেকে যাবে বা অনেক বছর, বহু বছর ধরেও এই একটা সমস্যা থেকে যাবে। এটা কিন্তু ফজলুল হক বুঝতে পেরেছিলেন। তিনি কি ছিলেন? নিচু সম্প্রদায়ের হিন্দু, ওই যাদের কথা বলেছিলাম যে যারা ওই 1942 সালে যখন এরা আসে, ওই ক্রিপস মিশন আসে, তখন যে বাধা দিয়েছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগ বাদ দিয়েও এই কিষাণ প্রজা পার্টির এরাও, এদের যে দলটা ছিল এরাও সেটাকে সমর্থন করেনি। তো এই দলে ছিলেন, ইনি করতেন হিন্দু এবং মুসলমান কৃষকদের স্বার্থের কথা বলতেন। নিচু সম্প্রদায়ের হিন্দু এবং অনগ্রসর হিন্দু মুসলিম উভয়ের পার্টি ছিল। এমনকি মুসলমান ভোট নিয়ে লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল, যেটা বললাম। বস্তুত 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত কিছু শিক্ষিত মুসলমানদের বাইরে অধিকাংশ অঞ্চলেই লীগের বিশেষ প্রভাব ছিল না। বাংলায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি বা পাঞ্জাবে শের সিকান্দার হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে জোরদার করেনি, এরা বিরোধিতা করেছিল, জোরদার করেনি শুধু না। ফজলুল হক তো কংগ্রেসকে বলেই দিয়েছিলেন যে প্রথমে যে এটা মুসলিম লীগ এরকম কিছু একটা ভাবতে চাইছে এবং ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হবে, এই এই চলুন আমরা দুজনে সংখ্যাগরিষ্ঠ হই, এরকম বলেছিলেন। তাহলে মুসলিম যে অনগ্রসর মুসলিম আছে তারা আমার সঙ্গে আছে। দেশের অধিকাংশ মুসলিমই লীগের মধ্যে ছিল না এবং লীগের প্রভাবও ছিল না। তবে ক্রমশ মুসলমান সমাজে এই পার্টিগুলি দুর্বল হতে থাকলো, সেই শূন্যতা ভরাট করে লীগ। তখন ধর্মের যে একটা মোহ বা ধর্মের যে একটা কুসংস্কার হোক কি যাই হোক, ধর্মের বড়ি, সেগুলো খাওয়াতে শুরু করলো মুসলিম লীগ। এবং এই পাঞ্জাবের শের সিকান্দার হায়াত খানের যে পার্টি বা বাংলায় ফজলুল হকের পার্টি, ফজলুল হকের পার্টি বাংলায় যথেষ্ট প্রভাবশালী ছিল এবং মুসলিম লীগ সেই জন্য বাংলাতে সেরকমভাবে করতে পারছিল না, জায়গা পাচ্ছিল না। তো কিন্তু এদেরকে কংগ্রেস কোনো সাপোর্ট দেয়নি সে সময়, কারণ কংগ্রেস মনে করেছিল যে এইসব ছোটোখাটো পার্টি কংগ্রেসের মধ্যে কিছু উচ্চ শ্রেণীর ছিল, মানুষ ছিল, তো উগ্র হিন্দুত্ববাদ তখন ঢুকে পড়েছে এবং তারা এই সমাজের পিছিয়ে পড়া হিন্দু যারা আছে তাদেরকে তারা অতটা জায়গা দেবে না এবং তাদের কথা শুনবেও না। তো এই সব কারণে এই ফজলুল হক বা সিকান্দার হায়াত খান এদের ছিল না, এদের জায়গা ছিল না, এরা জায়গা তৈরি করতে পারছিল না। এবার এরা যখন জায়গা তৈরি করতে পারছে না, সেই ফাঁক দিয়ে ওই অশিক্ষা বা কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে মুসলিম লীগ কী করছে, তাদের মধ্যে ঢুকে পড়ছে এবং এই পার্টিগুলোকে ভাঙতে শুরু করছে। বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের কৃষকদের মধ্যে মুসলিম লীগের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, স্বাভাবিকভাবেই ধর্ম করে সেখানে বেড়ে যায় এবং সেখানে এই যে পত্রপত্রিকা, কিছু শিক্ষিত মুসলিম যারা ভেবেছিল যে আলাদা দেশ হলে সেখানে তারাই চাকরি পাবে, হিন্দু কোনো থাকবে না, তাই কোনো হিন্দুদের সাথে কোনো কম্পিটিশন হবে না, বিভিন্নজন বিভিন্ন স্বার্থের কারণে তারা নিজেদের মতন সেই স্বার্থের কাজ করতে শুরু করে।
অবশ্য কংগ্রেস বরাবর সেই সত্যটা অস্বীকার করতে চেয়েছিল। সেই সত্যটা মানে এই ফজলুল হক যে এই আশঙ্কাটা পেয়েছিলেন, সেই আশঙ্কার কথা যখন কংগ্রেসকে বলেছিলেন, কংগ্রেস সেই সত্যিটা অস্বীকার করতে চেয়েছিল। কংগ্রেস ভেবেছিল না না, এই সমস্ত কিছু হবে না। 1946 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলা, সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব বাদে প্রত্যেকটি প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু এই ফলাফল লীগের মধ্যে আশঙ্কার জন্ম দেয়। ভারতের রাজনীতিতে একমাত্র প্রতিনিধি কংগ্রেস এরকম প্রচার হতে পারে বলে ভেবে নেয় মুসলিম লীগ। ফলে লীগের দাবিতে বিচ্ছিন্নতার মাত্রা বৃদ্ধি পায়। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাবানুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ তাতে অসম্মত হয়। 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয়। কি বলছে যে কংগ্রেস 1946 সালে যে নির্বাচন হয় তাতে বাংলা, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব সব যে জায়গাগুলোতে মুসলিমদের সংখ্যা বেশি, সেখানে কংগ্রেস জিতে যায় এবং মুসলিম লীগ তখন ভয় পেতে শুরু করে যে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানেও এত ধর্ম প্রচার করেও আমরা জিততে পারছি না, তাহলে মানে আমাদের অস্তিত্বই থাকবে না, কারণ হিন্দু প্রদেশগুলোতে তো আমরা জিতবই না। এই সমস্ত আশঙ্কা করতে থাকে এবং এই সমস্ত আশঙ্কার ফলে তাদের যে ইচ্ছেটা আলাদা দেশ হওয়ার বা আলাদা দেশে ভেঙে যাওয়ার ইচ্ছেটা প্রবল হতে থাকে। এবং 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকার কংগ্রেস যোগ দিলে লীগ তাতে অসম্মত হয়, লীগ তাতে সম্মতি জানায় না। তার বদলে কি করে, 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন শুরু করে, মানে আমাদের জন্য আলাদা একটা দেশ চাই এরকম বলে তারা আন্দোলন করতে শুরু করে। ওই দিনে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। কিছুদিনের মধ্যেই পূর্ববঙ্গ, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি জায়গায় মারাত্মক সংঘর্ষ শুরু হয়। অর্থাৎ পূর্ববঙ্গ মানে এখনকার বাংলাদেশ, বিহার, যুক্তপ্রদেশ মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এরকম অনেক জায়গায়, সিন্ধু প্রদেশও ছিল, মারাত্মক সংঘর্ষ মানে ঝামেলা শুরু হয়ে যায় মানে এই দাবি দাওয়া নিয়ে, যে দেশ ভাঙার দাবি দাওয়া নিয়ে। সেপ্টেম্বর মাসে নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের অবস্থান বজায় রাখতে লীগ যোগ দিতে সম্মত হয় এবং 5 জন প্রতিনিধি পাঠায়। তাহলে কি বলছে, 16ই আগস্ট পাকিস্তানের জন্য গণ আন্দোলন হয়, তারপরে ঝামেলা হয়। এরপর সেপ্টেম্বর মাসে নেহেরু কি করেন, উনি বলেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন চলছে সেই সরকারে প্রশাসনের অবস্থান যাতে ঠিকঠাক থাকে সেই জন্য লীগ আসুক, লীগের কিছু নেতা এসে যোগ দিক, যদি তাতে এই সমস্যার সমাধান হয়, এবং 5 জন প্রতিনিধি পাঠান। ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে তার প্রথম সভা করে। কংগ্রেস পরিষদকে সার্বভৌম মনে করলেও লীগ সেই মত মানতে অস্বীকার করে। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেই থাকে। ব্রিটিশ সরকার ওইসব দাঙ্গা সামাল দিতে ব্যর্থ হয়। এই দুঃসময় থেকে বেরিয়ে আসার জন্য কংগ্রেস ও লীগ ভারত বিভাজনকে একমাত্র উপায় মনে করে। ফলে ভিপি মেনন ও লর্ড মাউন্টেন ব্যাটনের পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন করে। ওই খসড়া কংগ্রেস ও লীগের কাছে পেশ করা হয়। দুটি রাজনৈতিক দলই এই প্রস্তাব মেনে নেয়। ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুমোদন করে। সেই মোতাবেক 1947 খ্রিস্টাব্দের 14 ও 15 আগস্ট
পাকিস্তান ও ভারত নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে কি বলছে যে কংগ্রেসের জওহরলাল নেহরু কী করেন, এই দাঙ্গা যখন শুরু হয়ে যায় ধর্মের ভিত্তিতে, অর্থাৎ যখন ওই পাকিস্তান তৈরি হবে, আলাদা মুসলিমদের জন্য আলাদা দেশ তৈরি হবে, সেই জন্য যখন গণ আন্দোলন শুরু হয়, দাঙ্গা শুরু হয় দেশের বিভিন্ন জায়গায়, তখন সেপ্টেম্বর মাসে নেহেরু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক অবস্থান বজায় রাখতে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যাতে ভেঙে না যায়, অর্থাৎ দেশ যাতে না ভাঙে, সেজন্য লীগের সঙ্গে কথা বলার জন্য 5 জন প্রতিনিধি পাঠান। কিন্তু সেই গণপরিষদের ডিসেম্বর মাসে তাদের প্রথম সভা হয়। কংগ্রেস তখনও লীগের ওই আলাদা দেশ এই হিসেবে মানে আলাদা প্রদেশ, এবং সেখানে কি বলবো, মুসলিমরাই সব করবে, এই সমস্ত কিছু মানতে নারাজ ছিল। আর কংগ্রেসের মানে ভৌমত্বতে লীগ মানতে নারাজ ছিল। লীগ সেগুলো মানে অস্বীকার করে, এবং ভারতের বিভিন্ন প্রান্তে তখন সাম্প্রদায়িক দাঙ্গা চলতে শুরু করে। মানে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, মারামারি, এই সমস্ত কিছু চলতে থাকে, এবং ব্রিটিশ সরকার সেই দাঙ্গা সামলাতে পারে না। এই রকম সময়ে কংগ্রেস এবং লীগ দুজনেই ভারত বিভাজনকেই একমাত্র উপায় মনে করে, কারণ তাদের মুসলিমদের জন্য আলাদা দেশ যদি না হয় তাহলে এই দাঙ্গা থামবে না, এটা মনে করে। হিন্দুদের মধ্যেও উগ্র হিন্দুত্ববাদ যাদের ছিল, তারাও তখন মনে করে যে তোমরা করো, তো মানে দেশ ছাড়ো, এরকম, মানে সেটাও অলিখিত, কিন্তু তবুও অলিখিত হলেও দেশ ছাড়ো, এইরকম একটা চলে আসে। এবং তার ফলে তখন ভারত বিভাজনটাই একমাত্র উপায় হয়। ফলে ভিপি মেনন ও লর্ড মাউন্টব্যাটেন এরা একটা খসড়া তৈরি করা, খসড়া মানে প্রথমে একটা লেখা, তারপরে সেটা মানে খসড়া লেখা হয় প্রথমে, তারপরে মূল চিঠি বা মূল এটা লেখা হয়। তো এই খসড়া লেখা হয় এবং সেখানে কংগ্রেস এবং লীগ দুজনের কাছেই পেশ করা হয়, দুজনেই এই প্রস্তাব মেনে নেন। তারপর ঠিক হয় যে 1947 সালের 14ই আগস্ট রাত্রে, মানে 15ই আগস্ট, আর 15ই আগস্ট রাত্রে মানে 16ই আগস্ট, অর্থাৎ এই 2 দিন ভারতবর্ষে এবং পাকিস্তান এই 2 দেশের জন্ম হবে। এবার ভারতবর্ষর জন্ম কিভাবে হয়েছিল, পাকিস্তানের প্রদেশ তো ভাগ করা হলো, যেখানে হবে পাকিস্তান এই জায়গাগুলো, আর ভারতবর্ষের প্রস্তাব হয় যে ভারতবর্ষ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স মানে ভারতবর্ষ তো বলে কোনো ছিল না, প্রদেশে ভাগ ছিল। তো তখন সর্দার বল্লভভাই প্যাটেল উনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে উনি পেশায় উকিল ছিলেন, তার জন্য তার বোঝাতেও সুবিধা হতো। তিনি এবং জওহরলাল নেহরু ঠিক করেন, কংগ্রেসের আরও নেতা ছিল, জওহরলাল নেহরু তখন মুখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলকে পাঠানো হয়, এবং তিনি গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজা, ওই যে ক্রিপস মিশনের সময় যেটা বলা হয়েছিল যে রাজার নির্বাচিত কোনো সদস্য থাকবে, তো সেই রাজাকে বলা হয়, বোঝানো হয় যে তুমি ভারতবর্ষের মধ্যে স্বাক্ষর করবে না তুমি আলাদা নিজে স্বতন্ত্র থাকবে। তুমি যদি নিজে স্বতন্ত্র থাকো তাহলে তোমাকে পাকিস্তান আক্রমণ করতে পারে, আমরা সেখানে কোনো করব না, তোমাকে সাহায্য করব না, বিভিন্ন রকমভাবে তাদেরকে বোঝানো হয়। এবং সেক্ষেত্রে অনেক রাজা স্বাভাবিকভাবেই সহজেই যুক্ত হয়ে যায়, কারণ তারা মনে করে যে এই দেশে, সেক্ষেত্রে কী হবে, ভারতের সঙ্গে যুক্ত হলে তুমি রাজা থাকলে কিন্তু তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না, অর্থাৎ তুমি নির্বাচনে দাঁড়াতে পারো জনপ্রতিনিধি হিসেবে, রাজা হিসেবে তোমার অস্তিত্ব থাকবে না।
এটা ছিল ইন্ডিপেন্ডেন্স কথাটার মধ্যে, তাই ছিল, অর্থাৎ জনগণ স্বাধীন, জনগণ কোনো রাজার অধীনে নয়, প্রজাতান্ত্রিক দেশ হবে, কোনো রাজতান্ত্রিক দেশ থাকবে না বা রাজা থাকবে না, এটাই তো হয়েছিল সেই জন্য। তো এইভাবে আমাদের কিছু রাজা রাজি হয়নি, প্রথমে রাজি হয়নি, যেমন কাশ্মীরের রাজাই প্রথমে রাজি হয়নি, তারপরে যখন পাকিস্তান তাদেরকে তাড়া করে তখন সে মানে রাজি হয়। হায়দ্রাবাদে কী ছিল, ওই একসময় বলেছিলাম যে কোনো জায়গায় রাজা মুসলিম প্রজা হিন্দু, কোনো জায়গায় প্রজা হিন্দু রাজা রাজা, কোনো জায়গায় রাজা হিন্দু প্রজা মুসলিম, কোনো জায়গায় রাজা মুসলিম প্রজা হিন্দু। কাশ্মীরে ছিল রাজা হিন্দু প্রজা মুসলিম, আর হায়দ্রাবাদে ছিল রাজা মুসলিম প্রজা হিন্দু। তো দুটি ক্ষেত্রেই গল্প আছে, যাই হোক। তো এইভাবে আমাদের দেশ স্বাধীন হয়। এরপরে আমরা একটা টিকা সে সময় পড়িনি, হ্যাঁ, আজকে টিকাটা পড়িয়ে দিই। পাকিস্তান প্রস্তাব। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। ওই অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসেবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 থেকে 34 খ্রিস্টাব্দে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের কথা বলেছিলেন, যেটা আমরা আগের দিন পড়েছিলাম। যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রের প্রস্তাবটি ছিল তাতে পাকিস্তান নামের উল্লেখ ছিল না। এই প্রস্তাবটির খসড়া তৈরিতে সিকান্দার হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। এই যে তোমার ফজলুল হক এবং চৌধুরী রহমত আলী, এই দুজনেই ছিল সেকুলার মুসলিম, দুজনেই। ফজলুল হক তো বিশেষ করে, সে তো মুসলিম লীগকে সহ্যই করতে পারতেন না প্রথম দিকে, কিন্তু কংগ্রেস তাকে যদি জায়গা দিতেন সেরকম সময়, কংগ্রেস যদি সম্ভাব্য বিপদটা বুঝতে পারতেন, তাহলে কংগ্রেস হয়তো করতে মানে কিছু কাজ করলেও করতে পারতেন, বা ফজলুল হককে দিয়ে ফজলুল হক তাদের কংগ্রেসকে সাহায্য করার জন্য কংগ্রেসের কাছে গিয়েছিলেন, তখন সাহায্য নিতে পারতেন। যাই হোক, তো এই ফজলুল হক, সিকান্দার হায়াত খান এবং এই চৌধুরী রহমত আলী, তারা প্রথমে, এবং একইভাবে মোহাম্মদ আলী জিন্নাহ, প্রথমে কেউই মুসলিম লীগ তৈরির জন্য উৎসাহী ছিল, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা একটা দল তৈরি হবে, মুসলিম প্রদেশে সেই দল কাজ করবে, এটা তাদের দাবি ছিল। তারা পাকিস্তান বলে আলাদা একটা ভূখণ্ড তৈরি হবে, এই বিষয়টা কিন্তু মুসলিম লীগ যখন তৈরি হয় দলটা, তার মধ্যে ছিল না, কোনো নেতার মধ্যেই ছিল না। পরবর্তীকালে এটা আসে, এবং এটার জন্য কেবলমাত্র মুসলিমরাই দায়ী সেটাও না, বা মুসলিমরা দায়ী নয়, উগ্র হিন্দুরা দায়ী সেটাও না, দুজন দুজনের পরিপূরক। আমি আগের দিন বলেছিলাম যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, ইতিহাসটা জানব, অর্থাৎ আমাদের একটা ঘটনা হয়ে গেছে, ঘটে গেছে, আমরা উপর থেকে সেই ঘটনাটা দেখছি, বিস্তৃতভাবে দেখছি, সেই সময় সেই ঘটনার মধ্যে যারা ছিল তাদের মধ্যে কি হয়েছে, তারা কি সিদ্ধান্ত নিতে পারত, কি কাজ করতে পারত, সেগুলো আমরা এখন আলোচনা করতে পারি। এর বেশি আমাদের আর কোনো করণীয় নেই। আচ্ছা, এরপরে আরেকটি টুকরো কথা আছে, র্যাডক্লিফ আইন। 1947 খ্রিস্টাব্দের জুন মাসে অনেক টানাপোড়েনের পর লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাগের পরিকল্পনা কংগ্রেস ও লীগ মেনে নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। দুটি কমিশনেই লীগ ও কংগ্রেস থেকে দুজন করে সদস্য ছিলেন।
1947 খ্রিস্টাব্দে 27 জুন বিশিষ্ট আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ দুটি কমিশনের সভাপতি নিযুক্ত হন। অর্থাৎ দুটো কমিশন হয়, একটা পাঞ্জাব সীমান্তে যায়, একটা বাংলা সীমান্তে যায়, এবং দুই কমিশনেই দুজন কংগ্রেসের, দুজন লীগের থাকেন, এবং দুই কমিশনেরই সভাপতি ছিলেন এই সিরিল র্যাডক্লিফ। তিনি 12 জুলাই কর্মভার গ্রহণ করেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে র্যাডক্লিফ ভারতের বিভাজন মানচিত্র তৈরি করেন। এই বিভাজন মানচিত্র ভারতের বহু মানুষের জীবন ধ্বংস করে দিয়েছিল। র্যাডক্লিফ আইন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে তৈরি করা হয়। খুব তাড়াতাড়ির মধ্যে তারা এই দেশ ছেড়ে চলে যাবে, মানে তাদের এতদিনের সাম্রাজ্য ফেলে তারা চলে যাবে, এবং তাদের খুব তাড়াতাড়ি সেই কাজটা করতে হবে বলে মানে খুব তাড়াতাড়ির মধ্যে করে ফেলে। সেটা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করে। মানুষের কোনটাতে সুবিধা হবে, অসুবিধা, এই কোনোটাই তারা দেখেন। প্রথম কথা হচ্ছে, দেশ ভাগ হলে কোনো মানুষেরই সুবিধা হয় না স্বার্থান্বেষী ছাড়া। তো এক্ষেত্রে আরও বেশিভাবে সেটা দেখা হয়নি। র্যাডক্লিফের ভারতবর্ষ সম্পর্কে কোনো প্রত্যক্ষ জ্ঞান ছিল না। অনেক এলাকার মানচিত্র র্যাডক্লিফ নির্ধারণ করেছিলেন যা তিনি স্বচক্ষে দেখেননি, অর্থাৎ সেই জায়গায় গিয়ে দেখেননি সেই জায়গায় কি পরিস্থিতি, সেখানকার মানে মানুষের মানে কীরকমভাবে তারা বসবাস করছে, কোনখান দিয়ে রেখা টানলে পরে, কোনখান দিয়ে দেশটাকে ভাগ করলে পরে মানুষের ক্ষতি কিছুটা হলেও কম হবে। সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছুর ওপরে বিশ্লেষণ করে করা উচিত ছিল। সর্বোপরি বাংলা ও পাঞ্জাব অঞ্চলের সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি, কারণ সাধারণ মানুষ কী চায়, গণভোট যে হবে সেটার মতামত নেওয়া হয়নি। সাধারণ মানুষের হুট করে জানতে পারে দেশ ভাগ হচ্ছে, এবং তারপরে তো চলে অত্যাচার। সমস্ত সাধারণ মানুষ আদৌ দেশভাগ চেয়েছিল কিনা সেই মতামতের কোনো মূল্য কারোর কাছেই ছিল না। ব্রিটিশ সরকারের কাছেও জরুরি ছিল কংগ্রেস ও লীগ দেশভাগে সম্মত হয়েছে। ফলে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি বীভৎস দাঙ্গা ও উদ্বাস্তু জীবন স্বাধীনতাকে কালিমালিপ্ত করেছিল। অর্থাৎ ব্রিটিশ চেয়েছিল কোনো রকমে ওদের সমস্যা মিটিয়ে, ওদের হাতে যেহেতু আমরা শাসন করতেই পারছি না, ওদের হাতে ক্ষমতা দিয়ে আমরা এই দেশ থেকে তল্পা নিয়ে বেরিয়ে যাব, তারপরে এই দেশের মানুষের কী হলো না হলো তাতে ব্রিটিশের কী এসে যায়। লীগ চেয়েছিল তাদের একটা প্রদেশ থাকবে, সেই প্রদেশে তারা মুসলিমদেরকে নিয়ে থাকবে, কিন্তু সেই অঞ্চলের হিন্দুদের কি হবে সেই নিয়ে কোনো রকম কোনো ইয়ে ছিল না। মুসলিম জনগণের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এই দেশ বা এই জায়গা তোমার, এবং এখানে তোমরাই থাকবে, এখানে কোনো হিন্দু থাকবে না। তো এই বিভিন্ন রকম ধর্মের যে কালিমালিপ্ত অধ্যায়, এবং অনেকেই যাদের এপার ওপার, অর্থাৎ তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের সকলেই সকলের জায়গায় যাতায়াত ছিল। এবার খুব স্বাভাবিকভাবেই কারোর সাধারণ মানুষদের কোনো ধারণা ছিল না যে তাদের মানে ধারণার মধ্যেই নেই যে দেশ ভাগ, অর্থাৎ আমরা যেখানেটাই বাস করছি সেই জায়গা থেকে আমাদেরকে পুরোপুরি চলে যেতে হবে, এবং এই জায়গায় আমরা আর আসতে পারবো না। এই ধরনের কোনো কারোর মাথার মধ্যে থাকা বা এই ধরনের কোনো ধারণা থাকার কোনো রকম কোনো অবকাশ ছিল না। দুঃস্বপ্নেও এটা ভাবতে পারা যায় না। যাদের ওপর দিয়ে এটা হয়েছে তারাই জানেন যে কি সাংঘাতিক, কি বিভৎস দাঙ্গা, কি বিভৎস উদ্বাস্তু সমস্যা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। তো এটাই আমাদের স্বাধীনতার একটা কালিমালিপ্ত অভিশাপ, যেটা আমরা আজও হয়তো বয়ে চলেছি, বা আজও হয়তো না, আজও বয়ে চলেছি। তো আজকে এর মধ্যে অধ্যায়টা শেষ হলো। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায় শুরু করব। তোমাদের সামনে পরীক্ষা। আমি অনেক শেষের দিকে
তোমাদের জন্য এই চ্যানেলটি শুরু করলাম, হয়তো আরও আগে শুরু করা উচিত ছিল, সেজন্য আমি সত্যি দুঃখিত। তবে আগামী পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। চেষ্টা করব পরীক্ষার আগে পরবর্তী চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করে দেওয়ার বা বোঝানোর, আমার মতন করে বোঝানো। তবে তোমরা কে কেমন বুঝছো সেটা আমাকে জানাচ্ছ না। অনেকেই জানাচ্ছ যারা আমার সরাসরি আমার কাছে পড়ছো, তাদের মধ্যে কেউ কেউ বলছো, বাকিরা জানাচ্ছ না। অবশ্যই জানাবে এবং আর আশা করব যে তোমরা শুনবে। আমি চ্যানেলের মাধ্যমে বলছি বা এখানে বলছি এই কারণে যে কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় সমস্যা, সেটা তোমরা একবার শুনে যদি মনে না থাকে, তাহলে তোমরা সেটাকে পরবর্তীকালে আবার শুনতে পারবে তোমাদের যখন সুবিধা হবে, সেই জন্য। আচ্ছা, আজকের মতো ক্লাস এটুকুই।